আচ্ছা, চলুন তো আজ বাংলা স্বরবর্ণের জগৎটাকে একটু ঘুরে দেখি। তবে কোনো বইয়ের পাতা থেকে নয়, একদম আমাদের নিজেদের মুখ থেকে। মানে আমরা রোজ যে কথা বলি সেখান থেকেই। কখনো কি মনে হয়েছে যে মুখটা তো খোলাই থাকে, তাহলে এতগুলো আলাদা আলাদা স্বরধ্বনি, যেমন অ, আ, ই, উ, এগুলো তৈরি হয় কিভাবে? মজার ব্যাপার হলো, এর উত্তরটা কিন্তু আমাদের মুখের ভেতরেই কোথাও লুকিয়ে আছে। চলুন তো আজ সেই রহস্যটা খুঁজে বের করা যাক। তো এই রহস্যের গভীরে যেতে হলে সবার আগে আমাদের একটা জিনিস পরিষ্কার করে নিতে হবে। সেটা হলো ব্যঞ্জনবর্ণ আর স্বরবর্ণ, এই দুটো বলার মধ্যে আসলে মূল ফারাকটা কোথায়। ব্যাপারটা খুব সহজ। স্বরবর্ণ বলার সময় আমাদের ফুসফুস থেকে যে বাতাসটা বেরিয়ে আসে সেটা মুখে কোথাও ধাক্কা খায় না, একদম সোজা বেরিয়ে যায়। তাহলে শব্দটা বদলায় কিভাবে? আসল জাদুটা হয় আমাদের মুখের ভেতরের যে খালি জায়গাটা আছে সেটার আকার বদলানোর মধ্যে দিয়ে। আচ্ছা, তাহলে চলুন আমরা নিজেরাই একটা ছোট্ট পরীক্ষা করে দেখি। আর এই পরীক্ষাটা হবে আমাদের ঠোঁটকে নিয়ে। রেডি? চমৎকার! সবাই মিলে একবার চেষ্টা করা যাক। প্রথমে বলুন ই, এবার বলুন উ। ঠোঁটের দিকে একটু খেয়াল করুন তো। দুটো শব্দ বলার সময় ঠোঁটের আকারে কি কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? ঠিক ধরেছেন। ই, এ বা এ বলার সময় দেখুন ঠোঁট দুটো কেমন দুপাশে ছড়িয়ে যাচ্ছে, তাই না? এগুলোকে আমরা বলছি প্রসারিত স্বরধ্বনি। আর অন্যদিকে উ, ও, অ বলার সময় ঠোঁটটা কেমন গোল হয়ে যাচ্ছে, অনেকটা কুঁচকে যাওয়ার মতো, এগুলোই হলো কুঞ্চিত স্বরধ্বনি। দারুণ! ঠোঁটের খেলাটা তো বোঝা গেল। এবার চলুন আরেকটু গভীরে যাই। আমাদের এবারের অভিযান জিভের রাজ্যে। তো ঠোঁটের ভূমিকাটা আমরা দেখলাম, কিন্তু জিভ কি করছে তখন? আচ্ছা, আরেকটা পরীক্ষা। বলুন তো ই, এবার বলুন ও। ভালো করে খেয়াল করলে বোঝা যাবে জিভটা কিন্তু এক জায়গায় বসে নেই, তাই না? সেও কিন্তু নড়াচড়া করছে। আর ঠিক এখানেই আরেকটা বড় পার্থক্য লুকিয়ে আছে। ই, এ, অ্যা বলার সময় আমাদের জিভটা একটু সামনের দিকে এগিয়ে আসে, তাই এগুলোকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি। আবার উ, ও, অ বলার সময় জিভটা যেন একটু ভেতরের দিকে বা পেছনের দিকে গুটিয়ে যায়। এ কারণে এগুলো হলো পশ্চাৎ স্বরধ্বনি। কিন্তু এখানেই শেষ নয়। জিভ শুধু সামনে পেছনে যায় না, ওপর নিচেও ওঠানামা করে। যেমন ধরুন ই বা উ বলার সময় জিভটা মুখের প্রায় ছাদের কাছাকাছি, মানে ওপরে উঠে যায়। আবার যখন আমরা বলি আ, তখন খেয়াল করে দেখুন জিভটা একদম নিচে নেমে আসে। আর জিভের এই যে উপরে নিচে যাওয়া, এটার সাথেই কিন্তু মুখ খোলা বা বন্ধ হওয়ার একটা সরাসরি সম্পর্ক আছে। জিভ যখন উপরে, মানে উঁচু স্বরধ্বনি, তখন মুখটা প্রায় বন্ধই থাকে, একে বলে সংভৃত। আর জিভ যখন একদম নিচে, মানে নিচু স্বরধ্বনি, তখন মুখটা সবচেয়ে বেশি খোলে, একে বলা হয় বিবৃত। আচ্ছা, আমরা তো বেশ কয়েকটা সূত্র পেয়ে গেলাম, তাই না? ঠোঁটের আকার, জিভের অবস্থান, সামনে না পেছনে, ওপরে না নিচে। চলুন এবার এই সব সূত্রগুলোকে একসাথে মিলিয়ে একটা একটা মাস্টার ম্যাপ তৈরি করা যাক। তাহলে যে কোনো স্বরধ্বনিকে চেনার জন্য আমাদের হাতে এখন তিনটে চাবিকাঠি আছে। ১ নম্বর, ঠোঁটটা কি ছড়ানো না গোল? ২ নম্বর, জিভটা কি সামনে না পেছনে? আর ৩ নম্বর, জিভটা কি ওপরে, মাঝে না নিচে? ব্যাস। আর মজার ব্যাপার হলো এই ৩টে বৈশিষ্ট্য, মানে ঠোঁটের আকার, জিভের সামনের পেছনের অবস্থান আর তার উচ্চতা, এই সব কিছু মিলেই কিন্তু প্রত্যেকটা স্বরধ্বনির একটা ইউনিক আইডি তৈরি হয়, ঠিক যেন প্রত্যেকের আলাদা আলাদা পরিচয়। এবং এই হলো সেই মাস্টার ম্যাপ। দেখুন, প্রত্যেকটা স্বরবর্ণের একটা নির্দিষ্ট ঠিকানা আছে এই ছকে। জিভটা ঠিক কোথায় থাকছে আর ঠোঁটটাই বা কেমন হচ্ছে, তার ওপর ভিত্তি করে প্রত্যেকটা ধ্বনির জায়গা একদম পাক্কা। ম্যাপটা তো এখন আমাদের কাছে পরিষ্কার, তাই না? তাহলে চলুন এই নতুন জ্ঞানটা দিয়ে নিজেদের একটু ঝালিয়ে নেওয়া যাক। এই যে এতক্ষণ ধরে আমরা যা কিছু শিখলাম, সেটার উপর ভিত্তি করে কি আমরা বাঁ দিকের স্বরধ্বনিগুলোর সাথে ডান দিকের বর্ণনাগুলো মেলাতে পারব? স্ক্রিনটা একটু পজ করে চেষ্টা করে দেখতে পারেন। চমৎকার! আরেকটা ছোট্ট খেলা হয়ে যাক। এখানে কয়েকটা কথা লেখা আছে, বলতে হবে এগুলো সত্যিই না মিথ্যে। চলুন একটু ভাবার জন্য সময় নেওয়া যাক। এই পুরো অভিজ্ঞতা থেকে একটা জিনিস কিন্তু একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল।
ব্যাকরণের নিয়মকানুনগুলো আসলে কোনো কঠিন বইয়ের মধ্যে আটকে নেই, বরং সেগুলো আমাদের নিজেদের শরীরের ভেতরেই আছে। আমাদের ঠোঁট আর জিভেই লুকিয়ে আছে সব রহস্য। সুতরাং সবচেয়ে বড় কথাটা হলো, কোনো ধ্বনিকে বুঝতে হলে সবচেয়ে ভালো উপায় হলো সেটাকে নিজে উচ্চারণ করা, আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁট আর জিভকে খেয়াল করা। কারণ আসল ব্যাকরণ তো আমাদের ভেতরেই আছে।